নিয়ন্ত্রণে এসেছে মিরপুরের কলসিবি ব্লকের আগুন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 12টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন। মঙ্গলবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7টি ও পরে আরও 5টি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি, তবে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে অন্তত অর্ধশত দোকান ও ঘর। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। বৃষ্টি পড়ে ক্যামেরায়। মিরপুরের বস্তি সহ 24 ঘন্টায় রাজধানী 3টি বস্তি আগুনে পড়ল। এর আগে সোমবার রাতে মহাখালী এবং মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুরের বস্তিতে আগুন লাগে। মোহাম্মদপুরের জহুরি মহল্লার 40 বস্তির শতাধিক আর মহাখালীর 7তলা বস্তির অর্ধশতাধিক ঘর আগুনে পুড়ে যায়। দুই জায়গাতে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। মঙ্গলবার বিকেল 4:15 মোহাম্মদপুরের জহুরি মহল্লা। হঠাৎ করে আগুনের আঁচ পায় এলাকাবাসী। জহুরি মহল্লা আর বিজলি মহল্লার মাঝে 40 বস্তি। আগুনের উৎস সেখানেই। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের চেষ্টায় আগুন নেভে, কিন্তু 1 ঘন্টার ব্যবধানে বস্তির শতাধিক ঘর পড়ে যায়। এখানে রান্নার চুলা বা বৈদ্যুতিক সরঞ্জাম থেকে আগুনটা লাগার সম্ভাবনা বেশি। আমরা তদন্ত কমিটি গঠন করার পরে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষতির পরিমাণ আমরা জানাতে পারবো আপনাদেরকে। বস্তিবাসী জানায় জায়গাটিতে রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। সেখানে জমির কয়েকটি প্লট হওয়ারও খবর রয়েছে তাদের কাছে। এখানে ঘরগুলি করে করে তারা ভাড়া দিচ্ছে, কয়েকজন মাত্র মিলা তারা এই ঘরের ভাড়া খায়। পোলাপান কোথায় গেছে না গেছে সেটাও করতে পারি না, শুধু মানুষগুলো আমরা বাইরে এসে আমরা কিচ্ছু বের করতে পারি না। কোন তারা ষড়যন্ত্র করে 5টা লোক আসরের আজানটা দিচ্ছে আপা, তখন আমি ওখানে চেয়ারে বসা, আমি আমার ছেলের আরবি পড়তে পারি, বসার পরে 5টা লোক বের হয়েছে। বেরোর পরে আমার এক লোক বলতেছে কি আগুন আগুন। আপনাদের কাছে বিচার, এই বিচারগুলো ক্ষতিপূরণগুলো কে দেব? কমিশনার দেব না শেখ হাসিনা দেব? আমাকে দীর্ঘদিন ধরে মামলা চলতেছে কোর্টে, এই বস্তি উচ্ছেদ করানোর। আজকে বস্তি উচ্ছেদ করবার লেগে এই জায়গাটা হলো সরকারি মালিকানা, হাউজিং এর জায়গা। এর আগে সোমবার দিবাগত রাত 11:47 দিকে আগুন লাগে মহাখালীর 7তলা বস্তিতে। সেখানে স্বেচ্ছাসেবী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। পরিসংখ্যান বলছে দেশে মাদক সেবীর সংখ্যা প্রায় 66 লক্ষ। এর মধ্যে 15 বছরের বেশি বয়সের মাদক সেবী আছে 63.25%। এই হিসেবে দেশের তরুণদের প্রতি 17 জনে একজন মাদকাসক্ত। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুসারে মাদক সেবীরা প্রতিদিন প্রায় 250 কোটি টাকা নেশার পেছনে খরচ করে। আর পুলিশ বলছে আজকের মাদক সেবী কালকের ব্যবসায়ী। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীতি জিরো টলারেন্স, কিন্তু বিশ্লেষকরা বলছেন সীমান্তে ঢুকতে দিয়ে ভেতরে কড়াকড়ির সুফল কম। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। চাহিদা যোগানের সাথে তাল মিলিয়ে নানা অভিনব পন্থায় মাদক ঢুকছে বাংলাদেশে। জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থার মতে বাংলাদেশে বছরে শুধু ইয়াবা ট্যাবলেটই বিক্রি হচ্ছে 40 কোটির মতো। প্রতিটির দাম 200 টাকা হিসেবে, যার বাজার মূল্য প্রায় 8,000 কোটি টাকা। আইন শৃঙ্খলা বাহিনী তথ্য মতে ইয়াবা মূলত মিয়ানমার থেকে টেকনাফ হয়ে উখিয়া, তারপর কক্সবাজার হয়ে ঢোকে ঢাকায়। আর ফেন্সিডিল ভারত থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও আখাউড়া হয়ে ঢাকায় ঢোকে। পুলিশ বলছে মাদক সেবীরাই ধীরে ধীরে ব্যবসায়ী হয়ে উঠছে, এটা আশঙ্কার। মাদকটা এমন যে প্রতিদিনে তার চাহিদাটা বাড়তে থাকে। কেউ একটা দিয়ে শুরু করলে হয়তো এমন মানুষও পাওয়া গেছে যে দৈনিক 4 পিস 5 পিস করে ইয়াবা খাওয়া লাগে। মাদক সেবনকারী কিন্তু আলটিমেটলি সে আর সেবনকারী থাকছে না, সে ব্যবসায়ী হয়ে যাচ্ছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দেশে মাদকসেবীর সংখ্যা প্রায় 66 লাখ। এদের মধ্যে 15 বছরের বেশি বয়সের মাদকসেবী আছে 63% বেশি। এই হিসাবে দেশের তরুণদের প্রতি 17 জনে একজন মাদকাসক্ত। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন স্পর্শকাতর এলাকাগুলোকে চিহ্নিত করে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা। বিশেষ পরিকল্পনা আছে। দেখেন, যারা চোরা চালান বা এইগুলোর সাথে ট্রাফিকার, তারা কিন্তু অনেক শক্তিশালী। তাদের কিছু কিছু সময় স্ট্র্যাটেজি চেঞ্জ করে, আমরাও চেঞ্জ করছি। তাছাড়া আমরা চিন্তা করছি যে ডগ স্কোয়াড করার জন্য। ডগ স্কোয়াড এককভাবে তো করা যাবে না। আমি যে ডগ স্কোয়াড ডগটা করবো স্কোয়াড,
এই মাদকের জন্য আমাকে হয় এয়ারপোর্ট নাহলে পোর্ট সেসব জায়গায় করতে হবে, আমাদের একটা সাহায্য লাগবে। আমি তাদের নিয়ে মন্ত্রণালয়ের ব্যাপারে আলোচনা হয়েছে। তবে কর্তৃপক্ষের জিরো টলারেন্স আর ব্যাপক অভিযানের পরও মাদক নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। এর কারণ সীমান্তে কম নজরদারি বলছেন বিশ্লেষকরা। সীমান্ত রক্ষার সাথে জড়িত যারা এবং ল এনফোর্সমেন্ট করার কাজে যারা জড়িত তাদের দায়িত্বশীলতার কিছুটা হলেও ঘাটতি আছে, নয়তো এগুলো সীমান্ত দিয়ে কিভাবে প্রবেশ করছে, যারা আসলে পিছনের মদতদাতা, যারা এই সিন্ডিকেটটা আসলে পরিচালনা করে এবং যারা এই প্রফিটের একটা ফেয়ার শেয়ার পেয়ে থাকেন, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত আইডেন্টিফাই করা সম্ভব হবে, আমি মনে করি বাংলাদেশে মাদক কোনোভাবেই নির্মূল করা সম্ভব না। বিশ্লেষকদের পরামর্শ, মাদকের বিরুদ্ধে যুদ্ধকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে, তাহলে নিয়ন্ত্রণের পথ ধরে নির্মূলের কাছাকাছি যাওয়া সম্ভব। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দেশে শীতে করোনার দ্বিতীয় ধাপ বা সেকেন্ড ওয়েভ হতে পারে এমন আশঙ্কা থাকার পরও নানা অজুহাতে মাস্ক পরছেন না নাগরিকরা। কেউ বলছেন গরম লাগে, কেউ বলছেন মাস্ক আনতে ভুলে গেছেন, আবার কেউ বলছেন মাস্ক না পরলেও করোনা হবে না। এদিকে জনস্বাস্থ্যবিদরা বলছেন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার বিকল্প নেই। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। খেয়াল ছিল না, রাখি চলে আসে। আমরা স্যার মাস্ক পরি না, যে বিষয়টা হলো কি গরমের লাগে মাস্ক পরি না আর কি। মাস্ক আমার পকেটও আছে, পরি, ধুলাবালি যখন লাগে তখন পরি, করোনার জন্য পরি না। মাস্কের পয়সা দেন, আপনি কিনে দেন, আমি পরবো। এভাবেই মাস্ক না পরার নানান অজুহাত দিচ্ছিলেন বাসা থেকে বের হওয়া নাগরিকরা। দেশে শীত আসার আগেই গত কয়েকদিন থেকে করোনা রোগী শনাক্তের সংখ্যা, শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। এরপরও মঙ্গলবার রাজধানীতে দেখা যায় নাগরিকদের বিরাট একটা অংশ মাস্ক পরতে রয়েছে অনীহা। সরকার নো মাস্ক নো সার্ভিস নির্দেশনা জারি করলেও তা মানতে চাচ্ছেন না অনেকেই। বলে পড়তে পারিনি, ভিতর থেকে বাইরে আসছি কমলা কিনতে, এখন যাই পড়বো। মনে নাই, আছে পকেটে আছে, আমার কাছে আছে, পড়ি মানে খাইতেছে, ফল খাইতেছে, এই জন্য পড়ি নাই। জনসাধারণকে মাস্ক পরতে বাধ্য করতে মঙ্গলবার রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় মাস্ক না পরা ব্যক্তিদের জরিমানা করা হয় এবং তাদের মাস্ক পরিয়ে দেওয়া হয়। আমি মাস্ক না পরার কারণে সরকারি নির্দেশনায় একে আমার থেকে 100 টাকা জরিমানা করা হয়েছে। 100 টাকা জরিমানা, আর নাহলে আপনি 1 মাস জেল। কিন্তু জেলে যাবেন, 100 টাকা ছিল, 100 টাকা দিয়ে দিচ্ছি। শীত শুরু হতে না হতেই করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্ক করছে জনস্বাস্থ্যবিদরা। একই সঙ্গে তারা বলছেন স্বাস্থ্যবিধি ও মাস্ক না পরলে করোনা সংক্রমণ ঠেকানো অসম্ভব হয়ে উঠবে। ফাইন করছে, তারপরে নো মাস্ক নো সার্ভিস, এটা যদি করা যায়, অর্থাৎ মাস্ক আমার কাজ থাকবে, জীবন জীবিকা চলমান থাকুক, কোনো আপত্তি নেই, কিন্তু মাস্ক পরতে হবে, দূরত্ব মেনটেন করতে হবে, হাত ধুতে হবে। আগামী শীতকালে যেটা ইউরোপ আর আমেরিকা যে হাবুডুবু খাচ্ছে, বাংলাদেশ হয়তোবা সেরকম কোনো হাবুডুবু খাবে না। এদিকে যারা মাস্ক না পরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে সরকার। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দ্রুত কার্যকর ভ্যাকসিনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও রাশিয়া। মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার পর এবার নিজেদের ভ্যাকসিনের সফলতা দাবি করেছে মস্কো। মঙ্গলবার নতুন প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে স্পুটনিক 5 নামের টিকাটি করোনা প্রতিরোধে 95% কার্যকর বলে দাবি করেছে পুতিন প্রশাসন, যা প্রথম দফায় দাবি হয়েছিল 91.4%। ভ্যাকসিনটির দাম প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি সস্তা হবে বলে জানিয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ। আন্তর্জাতিক বাজারে দাম হবে $20 কম। এদিকে নবনির্বাচিত জো বাইডেনের দলের সাথে মিলিত হয়ে প্রথম বিতরণে 64 লাখ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন কর্মকর্তারা। ভ্যাকসিন তৈরি ও সরবরাহে জার্মানিকে সহযোগিতার জন্য চীন প্রস্তুত বলে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বয়স্ক নাগরিক এবং চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সবার আগে করোনা টিকা দেবে স্পেন। এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা 6,99,000 ছাড়িয়ে গেছে। মোট প্রাণ হারিয়েছে 14,14,000-এর বেশি মানুষ। গোল্ডেন মনিরের 610 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। 2009 সালে মনিরের বিরুদ্ধে দুদকের মামলা ছিল 1,61,00,000 টাকা অবৈধ সম্পদ অর্জনের। দালালি বাণিজ্যে মালিক হয়েছেন রাজুকের
200 প্লটের, এছাড়াও 36টির বেশি বাড়ি, বিলাসবহুল গাড়ি আর নগদ কোটি কোটি টাকার মালিক তিনি। মনির ও তার স্ত্রী রওশন আক্তারের অবৈধ সম্পদের বিবরণী দুদক কমিশনে জমা দেওয়া হয়েছে। দুদক জানিয়েছে শীঘ্রই নেওয়া হবে ব্যবস্থা। রাজুকে মনিরের প্লট বাণিজ্য বিষয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। আলী তালুকদারের প্রতিবেদন। বাড্ডার আলোচিত স্বর্ণ কারবারি গোল্ডেন মনিরের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। র্যাবের হাতে আটকের পরই আলোচনায় আসে মনিরের অঢেল সম্পদের মালিক হওয়ার নানা ঘটনা। 2020 সালে গোল্ডেন মনির র্যাবের জালে ধরা পড়লেও 11 বছর আগেই তার বিরুদ্ধে 1,61,00,000 টাকার মামলা করেছিল দুদক। বর্তমানে সেই সম্পদ বেড়ে হয়েছে 610 কোটি টাকা। গৃহিণী স্ত্রী রওশন আরার নামেও রয়েছে 5.5 কোটি টাকার সম্পদ, যার বৈধ কোনো আয়ের উৎস পায়নি দুদক। সে যে অপরাধ করেছে সেই অপরাধটা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ কিনা যাচাই করে, যদি দুর্নীতি কমিশনের তফসিলভুক্ত অপরাধ হয় দুর্নীতি কমিশন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং মামলা যদি প্রয়োজন হলে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। গোল্ডেন মনির রাজুকের প্লট বাণিজ্যে হাতিয়ে নিয়েছে 100 কোটি টাকা সহ 200 প্লট। রাজুক চেয়ারম্যান জানান, মনিরের কর্মকাণ্ড তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রমাণ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। 5 সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই 5 সদস্যের কমিটি তাদের কর্মকাণ্ড অনুযায়ী যত দ্রুত সম্ভব শেষ করা সম্ভব সেই দ্রুততম সময়ের ভিতরে এই প্রতিবেদন দাখিল করবে। আমাদের বিধি অনুযায়ী আমরা আবার সেখানে ব্যবস্থা নিব বা রাজুক সেটাকে আবার অধিগ্রহণ করবে। এই নথিগুলো পরীক্ষা নিরীক্ষা না করলে আসলে এই বিষয়ে সঠিক তথ্য দেওয়া সম্ভব নয়। দুদকের উপপরিচালক শামসুল আলমের নেতৃত্বে একটি দল মনির ও তার স্ত্রীর সম্পদ বিবরণী জমা দিয়েছে দুদক কমিশনে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। বায়ু দূষণের দিক থেকে রাজধানী ঢাকা এই মুহূর্তে বিশ্বের শীর্ষে অবস্থান করলেও পরিবেশ অধিদপ্তর দাবি করছে 70% দূষণ তারা নিয়ন্ত্রণ করেছেন। এমন রিপোর্ট পেশের পর আদালত বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণে পরিবেশ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট 10টি প্রতিষ্ঠানকে আলাদাভাবে আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। পরিবেশ দূষণকারী ইটভাটা বন্ধ, মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন বন্ধ সহ সরকারের নেওয়া নানা পদক্ষেপের ফলে গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত 70% বায়ু দূষণ নিয়ন্ত্রণ করেছে বলে প্রতিবেদনে দাবি করেছে পরিবেশ অধিদপ্তর। সরকারের এসব পদক্ষেপে হাইকোর্ট সন্তোষ প্রকাশ করলেও বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকা আবারও শীর্ষে আসায় তা এখন নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার ঢাকার পরিবেশ রক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের দেয়া প্রতিবেদন পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। প্রতিবেদনে বলা হয়, ঢাকার মধ্যে 560টি অবৈধ ইটভাটার মধ্যে 471টি বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর। এছাড়া 18টি ব্যাটারি রিসাইক্লিং সেন্টার বন্ধ করা হয়েছে। আমরা আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত 69% উপরে বায়ুর মান সঠিক রাখতে, নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। সামান্য আদালত পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছেন সমন্বয় করে তাদের সবার সাথে যেন কাজ করা হয়, যেন ঢাকা শহরের বায়ু দূষণ নিয়ন্ত্রণে চলে আসে। তবে পরিবেশ নিয়ে রিটকারী আইনজীবী জানান, যে পদক্ষেপের কথা বলা হয়েছে তা বেশিরভাগই অনেক আগের তৈরি রিপোর্ট। বর্তমানের পরিবেশ দূষণে ঢাকা আবারও বিশ্বের শীর্ষে থাকায় প্রমাণ করে হাইকোর্টের পূর্ব নির্দেশিত বিধান বাস্তবায়িত হচ্ছে না। এই নির্দেশনাগুলোর মধ্যে আছে ঢাকা শহর থেকে যে সমস্ত ট্রাক বা মালবাহী গাড়ি ঘোড়া চলে সেখানে আপনার যে বালি, সিমেন্ট এগুলো যে খোলা রাখা হয় সেগুলো ঢেকে রাখতে হবে, এবং এই ঢাকা শহরে মেগা প্রজেক্ট বা অন্যান্য যে সমস্ত কনস্ট্রাকশন কাজ চলছে সেই প্রত্যেকটা কাজের কিন্তু টেন্ডারের শর্তই আছে, এগুলো ঢেকে রাখতে হবে, কিন্তু সেগুলো ঢেকে রাখা হয় না। রাজধানীর এই চিত্রই বলে দেয় ঢাকার দূষণ রোধে হাইকোর্ট নির্দেশিত পদক্ষেপ এখনও অনেক ক্ষেত্রেই বাস্তবায়িত হচ্ছে না। বিশেষ করে রাজধানীর সড়কে যত্রতত্র রাস্তা খোঁড়াখুড়ি, অবকাঠামো নির্মাণ আইন অনুযায়ী মালামাল সংরক্ষণ সহ বিঘ্নিত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় বাধা। আর এসবের সমন্বয়হীনতায় প্রায়ই বায়ু দূষণের রেকর্ড করছে রাজধানী ঢাকা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। চোরাকারবারি গোল্ডেন মনিরের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে গডফাদারদের নাম।
রিমান্ডের তৃতীয় দিনে গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানালেন গুলশানের উপকমিশনার। এদিকে গোল্ডেন মনিরকে মদত দেয়া সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উচ্ছেদের পর আবারও দখল হয়ে গেছে যশোরের ভৈরব নদ। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কেন বারবার একই ঘটনা ঘটছে, এ নিয়ে প্রশাসন আসলে কতটা আন্তরিক হয়েছে, কি দেখছেন বাস্তবে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় এবং যশোরবাসীর দাবির মুখে এই প্রকল্পটি কাজ করা হয় এবং আপনি দেখছেন যে নদীর যে অবস্থা রয়েছে সেই অবস্থা আসলে মৃতপ্রায় এই ভৈরব নদ। সে কারণে এই এলাকার মানুষের দাবি ছিল যে এই ভৈরব নদীটি খনন কাজ শুরু হয়েছিল এবং 227 কোটি টাকা ব্যয়ে এই যে 96 কিলোমিটার নদী অর্থাৎ আফরাঘাট পর্যন্ত এই 27 কিলোমিটারের নদী খনন কাজও শুরু হয়েছিল। তবে আমরা দেখতে পেয়েছি 2017 সালের পরে কিছু উচ্ছেদ হয়েছিল, তারপরে কিন্তু আবার সেই উচ্ছেদ অংশে আবার দখল শুরু হয়েছে। অর্থাৎ নদীর যে প্রশাসনের লোক রয়েছে সেই প্রশাসনের উদাসীনতায় এমনটি হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। স্থানীয়রা এমন অভিযোগ করছেন এবং এই যে 2021 সালে এই মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত এই শহর অংশের কাজ সেইভাবে এই অংশে কিছু অংশে শুরুই হয়নি। ফলে এই অংশের কাজ শেষ হওয়া নিয়েও কিন্তু সংশয় রয়েছে বলে আমরা এই স্থানীয়রা অভিযোগ করছেন। সব মিলিয়ে যে অংশ উচ্ছেদ হয়েছিল, এখানে কিছু বিল্ডিং ছিল, ভবন ছিল, সেই ভবনগুলো কিন্তু ভাঙা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি আবার সেখানে কিন্তু দখল শুরু হয়েছে। অর্থাৎ যে অংশে খনন কাজ শুরু হয়েছিল সেই অংশেও দখল শুরু হয়েছে। অর্থাৎ যে নদী খননের যে সুফল, সেই সুফল কিন্তু পাওয়ার আগেই কিন্তু যে দখল দূষণ আবার শুরু হয়েছে। ফলে মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছে। আমি স্থানীয়দের সাথে একটু কথা বলবো। আপনারা এখানে বসছেন, কেন বসছেন? এটা তো নদীর জায়গা। আমরা এখানে বসেছি, এই ফুটপাতের লোক কোথায় যাবো আর, এর জন্য আমরা এটা বসেছি। আবার চলে যাবো, নদী কাটলে আবার চলে যাবো। এটা তো নদীর জায়গায়, এখানে আপনারা কেন আসছেন? গরিব মানুষ কোনে যাবে? ওই এখানে আছে, এই আছে, এই নেই, এখানে কোনোই নেই, স্থায়ী নেই। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তারা বলছেন যে এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বসছেন এবং তারা বলছেন যে নদী কাটলে হয়তো চলে যাবে, কিন্তু যে স্থানটি একবার দখল হয় সেখান থেকে উচ্ছেদ হওয়া কিন্তু আবার প্রশাসনের পদক্ষেপ নিতে হয় এবং সেই পদক্ষেপ আসলে কতদিনে নেবে সেটা কিন্তু যে মানুষরা রয়েছে তাদের সমস্যা হয়। এবং কিছু মানুষরা অভিযোগ করেছেন, স্থানীয়রা অভিযোগ করেছেন যে প্রশাসনের উদাসীনতার কারণেই কিন্তু এমনটি হচ্ছে এবং এই এলাকায় একটা বড় অংশ নদীর জায়গা, সেই নদীর জায়গা কিন্তু দখল হয়ে রয়েছে। সেই দখলের কারণেই কিন্তু এই নদীর যে খনন বাস্তবায়ন নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি সংশয় রয়েছে। আমি আরেকজনের সাথে একটু দখল যারা করে রাখছেন তাদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনি তো এই যে নদীর জায়গা দখল করে রাখছেন, কেন? এই দোকানদারি করছি, দখল করে রাখি, যখন উঠতে পারলে উঠে যায়। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে নদীর জায়গা দখলের কথাটা বলছেন, তো এই দখল কবে উচ্ছেদ শেষ হবে এবং নদী কাটা হবে এমন কিন্তু প্রশ্ন রয়েছে যশোরবাসী। সব মিলে এই ছিল যশোরের থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভৈরব নদ দখল হচ্ছে, আবারও দখল মুক্ত করার পরে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন। তফসিল ঘোষণা হয়নি এখনো, তার আগেই লালমনিরহাট পৌরসভার নির্বাচন নিয়ে সরগরম মাঠ। এ নিয়ে আরও জানবো, আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক।
নির্বাচন নিয়ে কি চলছে, লালমনিরহাটে কি চিত্র দেখছেন জানাবেন। প্রচার প্রচারণা ইতিমধ্যেই আওয়ামী লীগের দুজন প্রার্থী, জাতীয় পার্টির একজন এবং বিএনপির দুজন প্রার্থী নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন এবং সকাল থেকে গভীর রাত পর্যন্তই তারা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, অর্থাৎ বিভিন্ন প্রতিশ্রুতিতে মুখরিত করে রেখেছেন এই পৌর সভা। বিভিন্ন প্রার্থী বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে। ভোটাররা কিন্তু নাসরবান্দা যে শেষটাই দেখে তারা ভোট দিতে চান। আমরা প্রচারণায় মাঠে বেশ সরগরম করে তুলছেন আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যবসায়ী এবং যুবলীগের আইন অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম সম্পদ। তার কাছে জানতে চাই যে আপনি ইতিমধ্যে মাঠে নেমেছেন এবং ব্যাপক প্রচার প্রচারণায় আপনি কাজ করছেন, তো পৌরবাসীর কেমন সাড়া পাচ্ছেন এবং কি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে আপনি এই ভোটে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি বিগত 3 মাস থেকে লালমনিরহাট পৌরসভার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মাঝে আমার নির্বাচনী প্রচারণা চালাচ্ছি এবং আমি আল্লাহর রহমতে লালমনিরহাটের সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পেয়েছি, ব্যাপক সাড়া পাচ্ছি এবং আগামী দিনে লালমনিরহাট পৌরসভার পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি কাজ করতে চাই। আমি লালমনিরহাট পৌরসভার আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে চাই, লালমনিরহাট পৌরসভার অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে চাই। লালমনিরহাট পৌরসভা যারা যুবক এবং যারা অসহায় মহিলারা রয়েছেন তাদের কর্মসংস্থান, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। সর্বোপরি আমি লালমনিরহাট পৌরসভাটাকে একটি আধুনিক, ডিজিটাল এবং সুন্দর নগরী, শান্তিপ্রিয় নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এতে আমি লালমনিরহাট পৌরসভার ইতিমধ্যে আমরা 9টি ওয়ার্ডে বিভিন্নভাবে আমরা গণসংযোগ করছি। আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক, তো এই মনোনয়ন নৌকা প্রতীক পাওয়ার ব্যাপারে আপনি কতটা প্রত্যাশী? আমি মনে করি যে কোনো প্রার্থীর ক্ষেত্রে প্রতীক পাওয়ার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে জনসমর্থন। তো সেদিক দিয়ে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে লালমনিরহাটের সাধারণ মানুষ তারা আগামী দিনে পরিবর্তন চায়, তারা আগামী দিনে নতুন বুক চায়। সেই হিসেবে আমি মনে করি যে সাধারণ মানুষের যেহেতু সমর্থন আমার দিকে রয়েছে, এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ আমাকে আগামী দিনে আমাদের দলীয় মার্কা দেবেন বলে আমি মনে করি। গতবারও আপনি ব্যাপক প্রচারণা করেছিলেন, মাঠে ছিলেন, শেষ পর্যন্ত ভোট করেননি। এবারের পরিস্থিতি সেরকম হবে না তো? এবারে ইনশাল্লাহ সেরকম হবে না। আমি লালমনিরহাটের সাধারণ জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আগামী নির্বাচন থেকে আমি ইনশাল্লাহ পিছিয়ে উঠবো না, আমি ইনশাল্লাহ নির্বাচন করব। আপনি জানেন যে সীমান্ত জেলা লালমনিরহাট, এই সদর উপজেলার বেশ কিছু এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া নাই, এই কারণে মাদকের সয়লাভ লালমনিরহাট পৌরসভা ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি। আপনি নির্বাচিত হলে কি করতে চান? আমরা সবসময় আমরা এখনো মাদকের বিরুদ্ধে কাজ করি। যদি আমি আল্লাহর রহমতে আগামী দিনে পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই প্রশাসন থেকে শুরু করে আমরা সামাজিকভাবে একটি আন্দোলন গড়ে তুলব এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব লালমনিরহাটকে আমরা মাদকমুক্ত রাখার ইনশাল্লাহ, এবং এ ব্যাপারে আমরা সবসময় কাজ করি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন মেয়র প্রার্থী, যিনি মাঠে কাজ করছেন এবং দীর্ঘ 3 মাস থেকেই লালমনিরহাট পৌরসভার আনাচে কানাচে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো তার সাথে কথা বলছিলাম, তো তিনি বলছেন যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তিনি মাঠে নেমেছেন। তো আগামী দিনে যদি নৌকা প্রতীক পান তাহলে তিনি লালমনিরহাট পৌরসভার উন্নয়ন থেকে শুরু করে আর্থসামাজিক উন্নয়ন করতে পারবেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট পৌরসভা নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি আফসার আপনার কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লালমনিরহাট পৌরসভার নির্বাচনের মাঠের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মানিক। মোবিল কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে ধলেশ্বরী। এই ঘটনা ঘটছে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে। এ নিয়ে আরও জানতে যুক্ত হচ্ছে সহকর্মী নাজমুল হুদার সাথে। নাজমুল, দূষণের বাস্তব চিত্র দেখান আমাদের, আর প্রশাসনের ভূমিকাও জানতে চাই কি আছে। সাভারের তেঁতুলঝোড়া এলাকায়, সেখানে কিন্তু যে তেঁতুলঝোড়া এলাকার যে বর্জ্য সেটা এবং বিভিন্ন কলকারখানার পানি সেটা কিন্তু ফেলে, এবং আপনি দেখছেন যে এই যে মোবিল কারখানা রয়েছে পাশে, এবং আপনি দেখছেন যে এই যে পানিটি সেটা সরাসরি কিন্তু ধলেশ্বরী নদী, বংশী নদীতে কিন্তু এই বর্জ্যটি ফেলানো হচ্ছে, যার কারণে মারাত্মক দূষিত হচ্ছে এখানকার যেসব বাড়ি ঘর রয়েছে। তারা কিন্তু যারা বসবাস করছে তারা কিন্তু আসলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, এবং আক্রান্তর ফলে মানুষ কিন্তু খুব আপনারা দেখছেন যে তারা শ্বাসকষ্ট, চুলকানি পড়ছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যেহেতু একদিকে করোনা
অন্যদিকে আসলে এই ধরনের দূষণের কারণে অনেক ক্ষতি হচ্ছে। আপনার সঙ্গে একটু কথা বলি, এই কলকারখানার পানিতে কি সমস্যা হচ্ছে আপনাদেরকে? কারখানার পানিতে দেখা যাচ্ছে বাচ্চারা অনেক সময় যে খেলতে গিয়ে নামলে হাত পা চুলকাচ্ছে, তারপরে ময়লা আবর্জনা, তারপরে কাস্টিক অ্যাসিড, এরপরে আপনার মোবিল কারখানার মোবিল টোবিল দিয়ে আপনার ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, নদীতে নামছে, নদী দূষিত হচ্ছে, পানিবাহিত বিভিন্ন রোগ জীবাণু হয়ে খাদ্য পেস্তা হয়ে মানুষের শরীর ভরে যাচ্ছে, এমনকি নানান দিকে সমস্যা হচ্ছে। ফসল আদি হচ্ছে না, পুরো সবজি বলে সেটা হয় না, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। লোকজন, এখানকার লোকজন অভিযোগ করছিলেন, আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে এইখানে পরিবেশে কি সমস্যা হচ্ছে, এই যে কলকারখানার পানিতে মূলত আপনাদের যে নানান সমস্যা হচ্ছে, এবং এই বিষয় নিয়ে আসলে অন্যান্য লোক কিন্তু আসলে কথা বলতে চায় না যে পরিবেশের যে ধ্বংসের দিকে। এখন আমরা একটু সরাসরি ক্যামেরার মাধ্যমে একটু দেখাতে চাই যে এখানে যে পরিবেশ কি পরিমাণ নষ্ট হচ্ছে, এবং এখানে যে সব বাড়িঘর আপনি দেখছেন যে ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কিভাবে আসলে পানিটি সরাসরি যে ইটিবি প্ল্যান ছাড়াই এইসব কলকারখানার পানি এবং বর্জ্য শোধনাগার না করেই কিন্তু সরাসরি পানিটি ফেলে দিচ্ছে নদীতে, যার কারণে কিন্তু এখানকার যে জীববৈচিত্র্য কিন্তু পুরাটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে এখানকার মানুষ কিন্তু আসলে বিভিন্নভাবে কিন্তু তারা রোগে আক্রান্ত হচ্ছে। এবং আপনি দেখছেন যে একদম যেখানে বর্জ্যগুলি ফেলছে সেখানে কিন্তু দোকান করছে, এবং চায়ের দোকান বা অর্থাৎ এখানে আসলে জীবাণু বহন করছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আপনার সাথে একটু কথা বলতে চাই, এই যে দুর্গন্ধ আপনাদের কোনো ক্ষতি হচ্ছে? হ্যাঁ, ক্ষতি হইতে আছে, পুরো ক্ষতি হইতে আছে, লান্থের ক্ষতি হইতে আছে, সব কিছু ক্ষতি হইতে আছে। এই যে লান্থের সমস্যা হইতে আছে, হার্টের সমস্যা হইতে আছে, পানির গ্যাস, এই সমস্যা। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন, আপনার সাথে একটু কথা বলি, এই যে আপনারা এখানে খাবার দাবার খাচ্ছেন এই বর্জ্যর মধ্যে কি সমস্যা? দেখা যাচ্ছে যে এই জায়গাতে আপনার ময়লা, সম্পূর্ণ ড্রেনেজ ব্যবস্থা নাই, এর জন্য আপনার ময়লা পানি সম্পূর্ণ বর্জ্য এদিক দিয়ে এসে ওই ট্যানারি নদীতে যাচ্ছে, তার জন্য পরিবেশে দূষণ হচ্ছে, এবং কি আমাদের যেই খাওয়া দাওয়া। আপনাকে যেমনটা আসলে বলছিলেন যে এখানকার যে বিভিন্ন লোকজন কিন্তু বিভিন্ন কথা বলছে, এবং এখানে যে মোবিল কারখানার যে মানে বর্জ্যটি সরাসরি কিন্তু আপনি দেখছেন যে ফেলে দিচ্ছে, যার কারণে এখানকার যে মানুষ। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দূষণের ফলে সেখানকার নাগরিকদের কি ধরনের সমস্যা হচ্ছিল সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল। ঢাকায় নিযুক্ত সুইডেন, স্পেন ও নরওয়ের রাষ্ট্রদূতের কাছে রোহিঙ্গা সংকট তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন্ডলেইন্ডে, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি ওসিস বেনেটিস সালাস এবং নরওয়ের রাষ্ট্রদূত অ্যাসপেন রিক্টার সেভেনসেনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ডক্টর মোমেন বলেন, বাংলাদেশের রোহিঙ্গা ঢলে 3 বছর হলেও একজন রোহিঙ্গাও ফেরত যায়নি। এ সময় তিনি 3 রাষ্ট্রদূত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নেত্রকোনার কেন্দুয়া সড়কটির বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, 27 কিলোমিটার সড়কই খানাখন্দে পরিণত হয়েছে। চলাচলের অনুপযোগী এই সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। এতে চরম দুর্ভোগের শিকার এই পথের যাত্রী ও চালকরা। তবে দ্রুতই এই সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। সোহান আহমেদ কাকনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনার অভ্যন্তরীণ সড়কগুলোর মধ্যে কেন্দুয়া নেত্রকোনা সড়ক বেশ গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন সিলেট চট্টগ্রামগামী কয়েকশো যানবাহন চলাচল করে। সংস্কারের অভাবে 27 কিলোমিটার এই সড়কের বেশিরভাগ অংশে খানাখন্দে পরিণত হয়েছে। অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। চলাচলের অনুপযোগী এই সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের জন্য একাধিকবার জানানোর পরও কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। এ অবস্থায় চরম দুর্ভোগে এ পথে চলাচলকারী লক্ষাধিক মানুষ। কোনো গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, এই প্রায়ই দেখা যাইতেছে এখানে দুর্ঘটনা ঘটতেছে। গাড়ির তো গতি হইবে, রাস্তা ভালো রাতে গাড়ি করতে না, রাস্তা একবারই খারাপ। অ্যাক্সিডেন্টের রোগী তখন রামপুর বাজার পার হওয়ার পরে তার শিলি ছুটে আছে, আবার নেত্রকোনা আবার ঘোরায় লই আইছে রোগী। তবে সড়কের বেহাল দশার কথা স্বীকার করে সংশ্লিষ্টরা জানান, করোনার কারণে অর্থ বরাদ্দ না পাওয়ায় সড়ক সংস্কার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।
ইতিমধ্যে এই 3টা প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র মূল্যায়ন শেষে মূল্যায়ন প্রতিবেদন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল। ওগুলোর অনুমোদন হলে অচিরে আমাদের এই কাজটা শুরু হবে। সড়ক বিভাগের তথ্য মতে নেত্রকোনা কেন্দুয়া 18 বাড়ি জাতীয় মহাসড়কে উন্নতিকরণে ব্যয় ধরা হয়েছে 700 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার কৃষি সংবাদ। যশোরে আগাম জাতের বিষমুক্ত হোয়াইট স্টোন জাতের ফুলকপি চাষ করছেন কৃষকরা। মৌসুমের শুরুতে বাজারে ভালো দর থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। সারা বছর নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাধারণত শীতকালেই আগাম, মধ্যম ও নাবি মৌসুমে বিভিন্ন জাতের ফুলকপির আবাদ করা যায়। এবছর অধিক লাভের আশায় আগাম হোয়াইট স্টোন জাতের ফুলকপির চাষ করেছেন কৃষকরা। এসব ফুলকপি মৌসুমের শুরুতে বাজারে ওঠায় দামও ভালো পাচ্ছেন তারা। কৃষকরা জানান, আগাম জাতের এই ফুলকপির বীজ বপনের 90 থেকে 120 দিনের মধ্যেই বাজারে তোলা যায়। একই জমিতে অন্য সবজিও আবাদ করা যায়। 1 বিঘা জমির ফুলকপি 1 লাখ থেকে 1,40,000 টাকায় বিক্রি করা যায়। এই কপিটা খুব ওজন ভালো, 1 কেজি থেকে 900 গ্রাম আগতি এবং সারও কম লাগে। এই জাত খুব ভালো, বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথেই খুব এর চাহিদা এবং ব্যাপারে ভালো আগ্রহের সাথে এটা কিনতেছে। 1 বিঘা বইতে খরচ বাদে আমার 80,000 টাকা মতন টেকবে। ফুলকপি সহ বিভিন্ন আগাম জাতের সবজি চাষে চাষিদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। পরিবেশ বান্ধব কৃষিতে যা যার প্রয়োজন আমরা প্রতিনিয়ত কৃষকদের গ্রুপে গ্রুপে যে আমরা পরামর্শ প্রদান করতেছি এবং কৃষকদেরকে অনেক সাড়া পাচ্ছি। কৃষকদের মাছ থেকে যে সাড়াটা আমরা পেয়েছি এতে করে আমরা কৃষি বিভাগ আমরা অনেকটাই খুশি। চলতি মৌসুমে যশোর জেলায় মোট 16,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদ হয়। এর মধ্যে ফুলকপি চাষ হয়েছে 1400 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বিদেশি কোম্পানিগুলোর উপর থেকে আমিরাতের শেয়ার হোল্ডার থাকার বাধ্যবাধকতা বাতিল করল সংযুক্ত আরব আমিরাত। করোনা মহামারী এবং তেলের মূল্য হ্রাস পাওয়ায় পরিবর্তিত অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে নতুন বিনিয়োগের উদ্দেশ্যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ব্লুমবার্গ জানায়, আগামী 1 ডিসেম্বর থেকেই নিয়মটি কার্যকর করা হবে। দেশটির বিদেশি মালিকানা আইনে এটা বড় ধরনের পদক্ষেপ। মূলত বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্টের লক্ষ্যেই সংশোধনগুলো করা হলো, যা দেশটির ব্যবসায়িক কার্যক্রমকে উদাহরণের লক্ষ্যে দেয়া ধারাবাহিক ব্যবস্থাগুলো সর্বশেষ সংযুক্তি। আইএমএফের হিসেবে চলতি বছর 6.6% অর্থনৈতিক সংকোচন দেখতে পারে আরব আমিরাত। সেই সাথে দেশটির বাজেটেও বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নিজ মন্ত্রিসভার 6 সদস্যের নাম ঘোষণা করে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রনীতি নিয়ে নিজের পরিকল্পনা প্রকাশ করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের নেতৃত্ব দিতে আবারও প্রস্তুত যুক্তরাষ্ট্র নতুন দলকে পরিচয় করিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। জাতীয় সুরক্ষা নিয়ে নিজের পরিকল্পনা প্রকাশ করে বাইডেন বলেন, তার নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোবল এবং বিশ্বাসকে আবারও পুনর্গঠন করবে। ব্লিংকেন ছাড়াও এবার বাইডেনের দলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জেক সুলিভান এবং জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন লিন্ডা টমাস গ্রিনফিল্ড। এদিকে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন। প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় যা করার তাই করতে নিজের দলকে ইঙ্গিত দিয়েছেন তিনি। খেলার খবর। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়েছে বড় দলগুলো। ডায়নামো কিয়েভকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। মারাতার শেষ মুহূর্তে গোলে ফেরেন্স ভারোসের বিপক্ষে 2-1 ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে জুভেন্টাস। ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে দাঁড়াতেই পারেনি তুরস্কের ক্লাব বাশকশাহির।
চ্যাম্পিয়ন্স লিগের রাতে বিগ ম্যাচ 11:55 অলিম্পিয়াকোসের লড়াই ম্যানচেস্টার সিটির বিপক্ষে। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আতিথ্য দেবে সালজবুর্গকে, আর আতলেতিকো মাদ্রিদ খেলবে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে। ইন্টার মিলানের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের পরীক্ষা। সবগুলো ম্যাচ শুরু রাত 2টায়। বিস্তারিত প্রতিবেদনে। সি গ্রুপে টেবিলের শীর্ষে ম্যান সিটি, জয়ের ধারায় থাকা দলটির সামনে অলিম্পিয়াকোস। আতিথ্য নেয়ার আগে অতীত পরিসংখ্যান গার্দিওলার দলের পক্ষেই কথা বলছে। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যান সিটি পেয়েছিল 3-2 ব্যবধানের জয়। এই ম্যাচের আগে ফার্নান্দিনহোর ইনজুরি একমাত্র চিন্তার নাম গার্দিওলার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্নের তাঁবুতে ইনজুরির লম্বা লাইন। কিমিচ, তিলম্যান, ডেভিসের ইনজুরিতে দুশ্চিন্তায় ফ্লিক। ব্যাক ইনজুরিতে শঙ্কা আছে হার্নান্দেজকে নিয়ে। চতুর্থ রাউন্ডের আগে টেবিলে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য বায়ার্ন। সালজবুর্গ নেই খুব একটা সুবিধাজনক অবস্থানে। সব মিলিয়ে ঘরের মাঠে নিজেদের জয়ের ধারায় রাখতে আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইবে মুলাররা। লোকমোভিট মস্কোর বিপক্ষে মাঠে নামার আগে সুয়ারেজ, সানচেজের ইনজুরি সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম অ্যাটলেটিকো মাদ্রিদের তাঁবুতে। এই ম্যাচের সিমিওনির তুরুপের তাস হতে পারেন জুয়াও ফেলিক্স। এছাড়াও সুয়ারেজের অভাবটা হয়তো বুঝতে দেবেন না কস্তা। টেবিলের শক্ত অবস্থান ধরে রাখতে জয়ের বিকল্প নেই স্প্যানিশ জায়ান্টদের। হেড টু হেডে উভয় দলের 6 দেখায় 4 জয় অ্যাটলেটিকোর। 2টি ম্যাচ হয়েছে ড্র। মিলানের সান সিরোতে আতিথ্য নেয়ার আগে স্বস্তিতে নেই জিদানের রিয়াল মাদ্রিদ। ইনজুরির লম্বা লাইন রিয়ালের তাঁবুতে। বেনজেমা, জোভিচ, রামোস আর ভালভার্দে আছেন ইনজুরিতে। রদ্রিগো আর হ্যাজার্ডে আক্রমণ ভাগে জিদানের ভরসা রাখার সম্ভাবনা সবচেয়ে বেশি। অ্যাটাকিং মিডে মাদ্রিজ হতে পারে জিদানের আরেক ভরসার নাম। বিগ গ্রুপ থেকে টেবিলের রেসে টিকে থাকতে এই ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ স্প্যানিশ জায়ান্টদের। মাহফুজুল ইসলাম, নিউজ 24। এই ছিল বিরতিহীন সংবাদের আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।